যদি ঠান্ডার জন্য চুল পড়তো তাহলে সব এস্কিমোদের মাথায় টাক পড়তো, বা যদি গরমের জন্য চুল পড়তো তাহলে সব আরব বেদুইনদের মাথা ভর্তি টাক হতো। দুটোর একটাও হয় না তো। তাহলে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডার সঙ্গে চুল পড়ার কোনো সম্পর্ক নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, মেয়ে চান্স পেয়েছে চেন্নাইয়ে অথবা ব্যাঙ্গালোরে, গিয়ে তার সব চুল পড়ে যাচ্ছে। ছেলে চাকরি পেয়েছে দিল্লিতে বা হরিয়ানাতে, রোতাকে, গুড়গাঁওতে, সেখানে গিয়ে তার সব চুল পড়ে যাচ্ছে। রোতাকের জল খারাপ, চেন্নাইয়ের জল খারাপ, ব্যাঙ্গালোরের জল খারাপ। নমস্কার, পালস টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব অল্প বয়সেই ছেলেদের চুল টাক পড়ে যাওয়া এবং মেয়েদের চুল উঠে যাওয়া। আর এই বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন ডার্মাটোলজিস্ট ডক্টর কৌশিক লাহিড়ী। নমস্কার। নমস্কার। আজকে আমরা যেটা প্রথমেই আলোচনা করব, যে ছেলেদের কম বয়সে হঠাৎ দেখা যাচ্ছে মাথার মাঝখান থেকে চুল হাওয়া হয়ে যাচ্ছে। এটা কি অ্যালোপেশিয়া বলে যেটা আমরা শুনেছি, এটা কেন হয়? মানে কম বয়সেই যে টাক পড়ে যাবে, এটা তো খুবই এম্বারেসিং। এটা নিয়ে যদি একটু বলেন আমাদের। শোনো, অ্যালোপেশিয়া কথাটা যেটা বললে, অ্যালোপেশিয়া হচ্ছে একটা ল্যাটিন কথা। বাংলা হচ্ছে চুল পড়া, ইংরেজিতে হচ্ছে হেয়ার লস, ল্যাটিন ভাষা হচ্ছে অ্যালোপেশিয়া। তার মানে অ্যালোপেশিয়াটা কোনো আলাদা করে একটা অসুখ কিছু না। লোকে অ্যালোপেশিয়া হয়েছে, তোর অ্যালোপেশিয়া হয়েছে, এরকম এটা কিছু ব্যাপার না। আর অ্যালোপেশিয়ার কতগুলো ভাগ আছে। তুমি যেটার কথা বললে, ছেলেদের যেটা হয় সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। এর মধ্যে দুটো পার্ট আছে, অ্যান্ড্রোজেনেটিকও বলা হয়। অ্যান্ড্রো মানে সেটা পুং হরমোন জনিত, জেনেটিক বংশগতি। একটি ছেলের হরমোন জনিত এবং বংশগতির কারণে প্রিডিসপোজড হয়ে তার চুল পড়ছে যেটা, এবং সে ধীরে ধীরে আস্তে আস্তে, আগে আমরা বলতাম লালমোহন বাবু জটায়ু হয়ে যাচ্ছে, এখন বলি একেন বাবু হয়ে যাচ্ছে। এই পুরোটা জুড়ে তার টাকটা পড়ছে, সাইডের অংশটায় চুলটা থেকে যাচ্ছে। এটা হচ্ছে ছেলেদের টিপিক্যাল যেটা টাক পড়ে যাওয়া। মেয়েদের যেটা টাক পড়ে সেটা সম্পূর্ণ আলাদা কারণে। সেটা হচ্ছে স্ট্রেস ইনডিউসড হতে পারে, ক্রনিক টেলোজেনিক ফ্লুবিয়াম হতে পারে। ধরো একটা কোনো চাইল্ড বার্থ হয়েছে, বাচ্চা হতে গেছে, অথবা কোনো সাংঘাতিক ব্লিডিং একটা হয়েছে, কোনো কারণে একটা অপারেশন হয়েছে, মনের ওপর একটা চাপ পড়েছে। মনের ওপর চাপ পড়লে ছেলেদেরও চুল পড়তে পারে, বা স্থান পরিবর্তন হয়েছে মানুষের, খুব ধারণা জলের জন্য, মানে চেন্নাই বা ব্যাঙ্গালোরে গেলে, সেটা নিয়ে আমি আসছি, সেটার কথায় পরিষ্কারভাবে সেটাই আসছি। এবার সেইগুলোর কারণে, অথবা শারীরবৃত্তীয় কোনো কারণে, সেটা কিরম হতে পারে, ধরো ওভারিয়ান সিস্ট, পিসিওডি। আমরা অনেক সময় ওই মুখ দেখে বা চুল দেখে প্রথমেই পিসিওডিটা ডায়াগনোস করে ফেলি। সেটা অনেক সময় গাইনোকোলজিস্টদের কাছে আমাদের পাঠাতে সুবিধা হয়। কিন্তু যে মানুষটি আমার কাছে এসছেন, তার বাবা মা, সে এসছে মেয়ের চুল পড়ে যাচ্ছে বলে, সে কিন্তু এক্সপেক্ট করেনি তার পিসিওডিটা আমি ডায়াগনোস করবো। পিসিওএস এখন নাম চেঞ্জ হয়ে পিএমওএস হয়ে গেছে, সেটা হয়তো জানো। এবার পলিএন্ডোক্রিন তার সঙ্গে জুটে গেছে, মেটাবলিক সিনড্রোম, তার থেকে একটা পার্ট হচ্ছে ওভারিতে সিস্ট হওয়া, তার থেকেই চুল উঠে যাচ্ছে। নানা রকমের যে ক্যাসকেডিং অফ ইভেন্ট, সেগুলো মেয়েদের যেগুলো হয় সেটা ছেলেদের হয় না। আবার রজনী বৃত্তির পর পোস্ট মেনোপজাল যে জিনিসটা হয়, সেটা হচ্ছে মেল হরমোন ফিমেল হরমোনের যে আমাদের ব্যালেন্সটা থাকে, একটি মেয়ের ফিমেল হরমোনটা বেশি থাকবে, মেল হরমোনটা নর্মাল থাকবে। পোস্ট মেনোপজাল যেটা হয়, ফিমেল হরমোনটা তো কমে যায়, তখন ওই যে চামড়াটা আস্তে আস্তে শুকিয়ে আসতে শুরু করে, চুল কমতে শুরু করে। এই সময়টা কিন্তু আমাদের চুলটা পড়তেও শুরু করে, তখন মেল হরমোন সামনের দিকে মহিলাদের একটু একটু করে চুল কমতে শুরু করে, সেটাও কিন্তু একটা সমস্যা। এবার ছেলেদের আর মেয়েদের চুল পড়ার কারণটা আলাদা। একটি মেয়ের ফেরিটিন বা আয়রনের কমের জন্য চুল পড়তে পারে, থাইরয়েডের জন্য হতে পারে, বা ভিটামিন ডি কোনো না কোনো একটা ডেফিসিয়েন্সির জন্য। ছেলেদের চুল পড়াটা কিন্তু প্রধানত, আবার বলছি, বংশগতির কারণে। তো সেটা কি কোনোভাবেই রোখার কোনো ব্যবস্থা নেই? দেখো, আমরা তো আমাদের পেরেন্টসকে বেছে নিতে পারি না। তুমি যেমন তোমার পড়শিকে বাঁচতে পারো না, পড়শি দেশ কোন কে হবে সেটা বেছে নিতে পারো না, ঠিক তেমনই খুব দুঃখের ব্যাপার হলেও, তোমার বাবা মাকে তোমার পছন্দ না হলেও তুমি বাবা মাকে বেছে নিতে পারো না। মানে এরকম আজ পর্যন্ত এখনো সিস্টেম আসেনি যে আমার কে পেরেন্ট হবে সেটা আমি বেছে নেবো, সেটা তো হতে পারে না। এবার বাবা যে জিনটা বহন করছেন, মা যে জিনটা বহন করছেন, সেটাই আমি বহন করব। তা এইটাকে প্রিভেন্ট করা যায় না।
কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে চিকিৎসকের কাছে, ধরো একটা 18 বছরের ছেলের, তুমি যেটা প্রথমেই বললে অল্প বয়সে, অবশ্যই একটা হচ্ছে 18 বছর বা 20 বছর বয়সের একটি ছেলের, তার যদি মাথা ভর্তি চুল পড়তে শুরু করে, টাক পড়তে শুরু করে, তার কিরকম মনের অবস্থা হয়। মেয়েদের তো হয়ই, কিন্তু ছেলেদেরও তো একই ব্যাপার হতে পারে। একটা 23 বছরের ছেলেকে যদি মনে হয় 53 বছরের কাকু, তাহলে তো তার ভালো লাগবে না। সেইটার আগে যখন প্রথম চুল পড়তে শুরু করছে, বুঝতে পারছো যে বালিশ জুড়ে চুল পড়ছে, শ্যাম্পু করছে তখন চুল পড়ছে, হাত যখনই মাথায় দিচ্ছ, চিরুনি দিচ্ছ, তখনই চুল উঠে আসছে, যদি মনে করো যে চুলের রুটগুলো আলগা হয়ে যাচ্ছে, তখনই কিন্তু চিকিৎসকের কাছে যাওয়া উচিত। এবং এখন যে চিকিৎসা এসেছে তাতে এটা বলবো না যে তার আবার 16 বছরের মতো চুল ফিরিয়ে দেওয়া যাবে, কিন্তু যে অবস্থা আছে সেটা স্টেবল করা যায় এবং আগামী 10 বছর 15 বছর আমরা ঠেকিয়ে রাখতে পারি। মানে একটা 21 বছরের ছেলে ধরো, তার মাথায় চুল পড়তে শুরু করেছে, সে 25 বছরের মধ্যে যদি একেন বাবুর মতো দেখতে হয়ে যায় তাহলে তো ভালো হবে না। অন্তত 35, 40, 45 পর্যন্ত তাকে ঠেকিয়ে রাখা গেল, তাহলেই তার মোটামুটি, আমাদের এইম অফ থেরাপি হচ্ছে এইটা, তা সেইটা কিন্তু অবশ্যই করা যায়। আর মেয়েদের ক্ষেত্রে আবার বললাম যে কেন চুল পড়ছে, সেটা রিজনটাকে আমাদের, তার ওভারিয়ান সিস্ট আছে নাকি তার আয়রন ডেফিসিয়েন্সি আছে নাকি তার কোনো স্ট্রেস হচ্ছে, এই জিনিসটা করে এবং সেখানে আমাদের ট্রিটমেন্টটাকে যদি আমরা সুনির্দিষ্টভাবে করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আরেকটা যেটা শুনেছি, স্থান পরিবর্তন করলে বা জলের যে পরিবর্তন বা আবহাওয়ার পরিবর্তন, সেটাও কি অনেকটা চুল পড়ার উপর নির্ভর করে এবং চুলের মানটাকে খারাপ করে দেয়? আবহাওয়ার ব্যাপারটা আগে বলি। যদি ঠান্ডার জন্য চুল পড়তো তাহলে সব এস্কিমোদের মাথায় টাক পড়তো, বা যদি গরমের জন্য চুল পড়তো তাহলে সব আরব বেদুইনদের মাথা পড়তে টাক হতো, দুটোর একটাও হয় না তো। তাহলে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডার সঙ্গে চুল পড়ার কোনো সম্পর্ক নেই, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, মেয়ে চান্স পেয়েছে চেন্নাইয়ে অথবা ব্যাঙ্গালোরে, গিয়ে তার সব চুল পড়ে যাচ্ছে। ছেলে চাকরি পেয়েছে দিল্লিতে বা হরিয়ানাতে, রোতাকে, গুড়গাঁওতে, সেখানে গিয়ে তার সব চুল পড়ে যাচ্ছে। রোতাকের জল খারাপ, চেন্নাইয়ের জল খারাপ, ব্যাঙ্গালোরের জল খারাপ। আবার ধরো বেলেঘাটায় থাকতাম, সেখানে থেকে মেয়ের বিয়ে দিয়েছি সল্টলেকে, সল্টলেকে গিয়ে তার চুল পড়ে যাচ্ছে, সল্টলেকের জল খারাপ। কিন্তু আবার সল্টলেক থেকে একটি মেয়ে তার বেলেঘাটায় বিয়ে হয়ে এসছে, তার চুল পড়লে সে কিন্তু বেলেঘাটার জলকে খারাপ বলছে। বেলেঘাটার যে মেয়েটা চাকরি করতে যাচ্ছে সেক্টর 5-এ, সেখানে তার সারাদিন ওই জলে থাকছে বলে তার সেক্টর 5-এর জল খারাপ। সেক্টর 5-এর মেয়েটা যখন বেহালায় যাচ্ছে, তার সেখানে গিয়ে যদি চুল পড়ে তখন সেখানকার জল খারাপ। পৃথিবীর কোনো জায়গার জলের সঙ্গে চুলের সরাসরি কোনো সম্পর্ক নেই। আমাদের একটা ধারণা আছে যে জলে আয়রন বেশি, জল সাংঘাতিকভাবে ক্ষার বেশি, মানে হার্ড ওয়াটার, সেইগুলোর জন্য নাকি সাংঘাতিক ক্ষতি টতি হয়ে যায়। এবার একটা জিনিস তোমাকে বলছি, আমি খুব মজা করি, অনেকের সঙ্গে কথাটা বলি, সেটা হচ্ছে যে পৃথিবীর যারা কোটিপতি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা তো ওই যে ফিল্টারগুলো ব্যবহার করেন, মানে প্ল্যাটিনাম ফিল্টারে হীরের ইয়ে ব্যবহার করতে পারেন, বা সব থেকে ভালো মিনারেল ওয়াটার দিয়ে চুল টুল ধুতে পারেন, মানে জল ছাড়া অন্যান্য মহার্ঘ বস্তু দিয়ে চুল টুল ধুতে পারেন, তাদের মাথা ভর্তি টাক হয় কেন? যত পৃথিবীর কোটিপতি যে শিল্পপতিরা আছেন তাদের মাথা ভর্তি টাক হয় কেন? আর 2 নম্বর হচ্ছে, আমাদের যে সমস্ত দরিদ্র মানুষরা গঙ্গার ধারে বসে অথবা নর্দমার ধারে বসে ভিক্ষা করেন, তাদের মাথা ভর্তি চুল হয় কি করে? এই জিনিসটা ভেবে যদি দেখো তাহলে বুঝবে যে জলের সাথে সরাসরি চুলের কোনো সম্পর্ক নেই। তাহলে এই জিনিসটা কেন হয় যে কোনো জায়গা চেঞ্জ হচ্ছে, তার আগে সে বলছে আমার চুল ঠিক ছিল, সাডেনলি চুল পড়ে যাচ্ছে? আমি কিন্তু একটু আগে সেটা বলে দিয়েছি, সেটা হচ্ছে স্ট্রেস। একটি 18-19 বছরের ছেলে, সে মায়ের হাতে রান্না করা, বাবা বাজার করে এনে দিচ্ছে এবং সব কাজ বাড়িতে সে হাতের সামনে পেয়ে যাচ্ছে। সে যখন চেন্নাইয়ে যাচ্ছে বা রোটাকে যাচ্ছে, সব নিজেকে করতে হচ্ছে। সে সকালে যে ব্রেডটা খাবে সেটাও তাকে নিজে ব্যবস্থা করতে হবে, রাত্রে যে খাবে সেটারও তাকে ব্যবস্থা করতে হবে। সারাদিন ক্লাস আছে, দৌড়ি, বাস, ট্রাম, নতুন শহর, একদম অন্য ভাষা, অন্য কালচার, অন্যরকম খাওয়া, এই যে স্ট্রেস একটা 18-19 বছরের ছেলের বা মেয়ের, সেটাই হচ্ছে চুল পড়ার কারণ। জলও না, পরিবেশও না, মারাঠি ভাষাও না, কন্নড় ভাষাও না। আরেকটা জিনিস, খুশকি, বলে যে খুশকি হলে চুল পড়ে যায়, এটা কি সত্যি? শোনো, খুশকি ব্যাপারটা কি? খুশকি ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকদিন অজস্র দেহ কোষ, যেগুলো মরা দেহ কোষ, ডেড সেলস গুলো, সেগুলো ঝরে পড়তে থাকে।
আমরা তো সাপের মতো বছরে একবার খোলস চেঞ্জ করি না, আমরা রোজ এই যে তোমাদের স্টুডিওতে ঢুকলাম, হাজার হাজার দেহকোষ যেগুলো দরকার নেই সেগুলো ঝরে গেল এবং তৈরি হচ্ছে। প্রত্যেক 28 দিন অন্তর আমাদের ওপরের যে স্কিনটা সেটা চেঞ্জ হয়ে যায়, শুনলে আশ্চর্য হবে। মানে প্রত্যেক মুহূর্তে আমরা নবীকৃত হচ্ছি, নতুন হয়ে উঠছি। মাথার এখানে হয় কি, অনেকগুলো গাছের মতো চুল আছে, সেই চুলে দেহকোষগুলো আটকে যায়। ধরো একটা জঙ্গলের কথা, সেখানে ওই যে ঝরা পাতাগুলো পড়ে কি হয়, সেখানে পড়ে থাকে, জমে থাকে, কেউ পরিষ্কার করার নেই। কিন্তু কলকাতা শহরে বড় রাজপথগুলোতে যতই পাতা পড়ুক রোজ সকালে পরিষ্কার করা যায়। এইটা হচ্ছে সেই রাজপথটা, তুমি রোজ সাবান দিয়ে পরিষ্কার করছো। আর এইখানটা হচ্ছে সেই জঙ্গলটা, যেটা রোজ পরিষ্কার করা হচ্ছেও না, সপ্তাহে 2 দিন তুমি শ্যাম্পু করছো। তাতে যেটা হয় সেটা হচ্ছে মরা দেহকোষগুলো জমে, এনভায়রনমেন্টের পলিউট্যান্ট যে দূষণ কণা সেগুলো জমে। আর তার সাথে যেটা হয় সেটা হচ্ছে একটা ম্যালাসেসিয়া ফারফার বলে একটা ইস্ট ছত্রাক। এই সব মিলিয়ে যে জিনিসটা হয় সেটাই হচ্ছে ড্যান্ড্রাফ। বা ড্যান্ড্রাফটা আমরা সবাই জানি খুশকি, খুশকির বড় ভাই হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। সেটা হচ্ছে অতিরিক্ত তার সঙ্গে শ্বেদ নিঃসরণ, সেবোরিয়া যেটাকে আমরা বলি। এই অতিরিক্ত শ্বেদ নিঃসরণ, তার সঙ্গে মরা দেহকোষ, তার সঙ্গে দূষণ কণা হয়ে যে প্রদাহটা তৈরি হয় সেটা হচ্ছে ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস। দুটো মিলে যেটা হয় সেটার জন্য ডাক্তারের কাছে আসতে হয়। একজন খুব সুন্দর স্যুট পরে, কালোর স্যুট পরে সে ক্লাবে যাবে বা একটা কিছু প্রেজেন্টেশনে যাবে, তার এইটা ভর্তি সাদা হয়ে গেল, সেটাই সেবোরিক ডার্মাটাইটিস। গুঁড়ো গুঁড়ো সাদা ঝরে পড়ছে, বা সেটা কি সে কিছু লিখছে তার ড্রেসের উপর ঝরে পড়ছে, এটা খুব কমন। সে ভয়ে একটা ডার্ক ড্রেস পরতেই পারে না, সেটাই হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস, ড্যান্ড্রাফের বড় ভাই। এর আরেকটা পর্যায়ে আছে, সেটা হচ্ছে সেবোসোরিয়াসিস। সোরিয়াসিসের নাম জানি আমরা, যদিও আমি সোরিয়াসিস নিয়ে আজকে বিশদে আলোচনা করার সময় নেই। সোরিয়াসিস হলে কিন্তু মাথার চুলে ওই গুঁড়ো গুঁড়োর সঙ্গে একটা থিক স্কেল হয়, একটা স্কেল হয়, আমরা হাতে পাই। সেটা একটা মনে হয় যে একটা, ধরো একটা সিমেন্ট ওখানে আটকে আছে, মানে একটা ওই কংক্রিটের কিছু একটা আটকে গেছে ওখানটা, হাতে পাওয়া যায়। তাহলে ড্যান্ড্রাফ একটা পার্ট, সেবোরিক ডার্মাটাইটিস ভাগ ভাগ করে, ছোট ভাই থেকে বড় ভাই, সেবোসোরিয়াসিস। এই জিনিসগুলো কিন্তু বিশেষ করে যদি সোরিয়াসিস হয়, চুলের অসুবিধা হয়। ড্যান্ড্রাফের জন্য কিন্তু চুল খুব একটা পড়ে যায় না, ওটা একটা আমাদের ভুল ধারণা। বহু মানুষ আছেন সারা মাথা ভর্তি চুল, সারা মাথা ভর্তি ড্যান্ড্রাফ। আবার বহু মানুষ আছেন যাদের মাথা ভর্তি টাক কিন্তু কোনোদিন সেরকম ভাবে ড্যান্ড্রাফ ছিল না। তাই জন্য ওটা 2-2-4 ঠিক করা যায় না। এখনকার তো দেখা যায় যে চুলের প্রচুর হেয়ার ট্রিটমেন্ট চলছে, কালার করা চলছে, এগুলো তো আদপে চুলের একটা ক্ষতি করছে। তো সেগুলো থেকে চুলটাকে, মানে এগুলোও করলো প্লাস চুলটাকেও কি করে ভালো রাখা যায়? দেখো, খুব ভালো প্রশ্ন করেছো। যদি কোনো সত্যি কোনো ভালো হেয়ার ডাই হতো তাহলে আমি আমার মাথায় চুলের রং করতাম। আমি মাথায় রং করি, তখন আমি কোনো সেফ হেয়ার ডাই খুঁজে পাইনি আজ পর্যন্ত। ক্ষতিটা কি হয়? ক্ষতিটা হচ্ছে চুলটাকে দুর্বল করে, চুলে স্বাভাবিক যে ঔজ্জ্বল্য সেটা আস্তে আস্তে নষ্ট হয়। এবং যারাই হেয়ার ডাই করেন, একটা বয়সের পর বোঝা যায় যে তারা হেয়ার ডাই করছেন, তাদের চুলটা পাতলা হয় এবং চুলে একটা অদ্ভুত লাস্টার আসে, যেটা ঠিক স্বাভাবিক নয়। তুমি 5টা লোকের মধ্যে দেখেই বুঝতে পারবে এটা স্বাভাবিক চুল না, রং করেছে চুলে। তাই সেই জিনিসটা এবং পাতলা হতে থাকে। আর আরেকটা হচ্ছে যে স্ক্যাল্পটা, চুলের তলায় যে জমিটা, সেটাই কিন্তু একটা প্রদাহ তৈরি হয়, কন্টাক্ট ডার্মাটাইটিস। তা সেটা থেকেও কিন্তু চুল পাতলা হতে শুরু করে। তাই জন্য হেয়ার ডাই আলটিমেটলি যদি চুলটাই না থাকে তাহলে আমরা ডাইটা করব কোথায়? আর সেই তারাশঙ্করের একটা কথা ছিল, সেটা হচ্ছে কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে। তো যদি চুলটা পেকে গেলে আমাদের এতই মন খারাপ হয়, তাহলে কালোটাকে মন্দ বলি কেন? সেটা আমাদের ভেবে দেখার মতো ব্যাপার। মানে যে হেয়ার ট্রিটমেন্ট যেগুলো হয় সেগুলো তো আদতে চুলের ক্ষতি করছে। দেখো, আমাকে বাড়ি ফিরতে হবে। তুমি যে প্রশ্নগুলো করছো না, এগুলো করলে অনেকের পেটে টান পড়বে। আমি এগুলো করি বলে, সত্যি কথাগুলো বলি বলে বিউটি পার্লার এই থেরাপিস্টরা আমার ওপর খড়গহস্ত হয়ে যান। কিন্তু সত্যি কথা বলছি, দেখুন তাদের যে থেরাপি, তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি। বিদেশে এই পার্লার থেরাপির জন্য তোমার একটা বিজ্ঞানের একটা ডিগ্রি দরকার হয়, তারপরে এস্থেটিক সায়েন্সের উপর একটা কিছু ট্রেনিং দরকার হয়। এটা একটা রূপচর্চা, একটা বিজ্ঞান। এটা কিন্তু খুব সুপারফিশিয়াল ব্যাপার নেই যে আমি, আমার এক দিদি করতেন বলে আমিও গ্লোসাইন লাগিয়ে বসে গেলাম পার্লার করে।
ব্যাপারটা অতটা সহজ নয়। সেই হে ঈশ্বর তুমি জানো না তুমি কি করছো যীশু খ্রিস্টের মতো, সেটা তুমি করতে পারো না। যে যা খুশি তাই মাথায় লাগাচ্ছ, তোমার ক্লায়েন্টের করে ঠিক করছো কি ভুল করছো, আরেকজন করেছিলেন বলে এটা করছো। এই যে বেশিরভাগ সময়ই এই যে স্পা বলো, দেখো 30 বছর আগে হেয়ার স্পা ছিল না, ফেসিয়ালও ছিল না। তখন কি করা হতো? তখনও তো মুখ পরিষ্কার করা হতো, তখনও মাথার চুল পরিষ্কার করা হতো। তাই জন্য বেশিরভাগটাই অপ্রয়োজনীয়, বেশিরভাগটাই বাণিজ্যিকভাবে প্রমোট করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের দিয়ে এটাকে ড্রামপেট বানানো হচ্ছে। আর নানা রকমের এই যে চুলের বোটক্স থেরাপি, ওজন থেরাপি, এর মধ্যে সত্যি কথা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছে বিজ্ঞান নেই। কেরাটিন থেরাপি, কেরাটিন হচ্ছে আমাদের চুলের একটা অংশ, একটা প্রোটিন, সেটা প্রকৃতি দিয়েছেন, সেটা বাইরে থেকে কেরাটিন লাগানো যায় না। কেরাটিন বলে যেটাকে লাগানো হয় সেটা অন্য কিছু। এবং এই জিনিসগুলো যে ওজন, কেরাটিন, চুলের বোটক্স, বোটক্স কেন করা হয়? আমার রিঙ্কল পড়ে যাচ্ছে সেটাকে ঠিক করার জন্য স্কিনে। চুলের মধ্যে বোটক্স দিয়ে ঠিক হয় না। এখন নানা রকমের পিআরপি এসেছে, মেজোথেরাপির খুব যে যৌক্তিকতা আছে তা না, কিন্তু চুল ঠিক করার জন্য যেটা একেবারেই ধরো একটা জায়গায় পৌঁছে গেলাম যে চুল আর মানে ঠিক করা যাচ্ছে না ওষুধ দিয়ে, তখন যেটা করতে হয় ওই পিআরপির পরে সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন। সেটা কি সম্পূর্ণ নিরাপদ? অবশ্যই নিরাপদ। আমি দর্শকদের যদি বলি যে আমার মাথা ভর্তি টাক ছিল এবং আজ থেকে ধরো 8-9 বছর আগে আমার মাথায় আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিয়েছি, দেখতে তো পাচ্ছ আমি নিরাপদে বসে আছি তোমাদের সামনে, মরে তো যাইনি। এবার এতদিন যদি আমার একটাই সমস্যা হয়েছে, আগে 3 মাসে একবার চুল কাটতাম, এখন মাসে 2বার চুল কাটতে হয়। কিছুই না, এই পেছনের যে পার্মানেন্ট হেয়ার লাইন সেখান থেকে চুলের ফলিকলস গুলো বসিয়ে দেওয়া হয় সারা মাথায় এবং তারপরে তার থেকে ধানের গাছ গজানোর মতো গ্রোথ হয়ে যায়। এবং সে এই পুরো প্রসেসটা 5-6 মাস ধরে, আমি যদি না বলতাম আমার মনে হয় না তোমরাও ধরতে পারতে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করা। এবং সেটা আমি বলতে ভালোবাসি, তখন এটাই বিজ্ঞান, এর মধ্যে কোনো লুকোচাপা থাকা দরকার নেই। এবং বহু মানুষ প্রতারিত হন যে এই থানকুনি পাতা থেকে আরম্ভ করে নানা রকমের পেঁয়াজের রস, একটা আমি জিনিস বলি যে দেখো ওই পচা ডিম বা পেঁয়াজ বা টমেটো এগুলো খাবার জিনিস, এগুলো কারো গায়ে ছুঁড়ে বা কারো গায়ে মাখিয়ে স্কিনের কোনো উপকার হয় না। সমাজের কি উপকার হয় আমি বলতে পারবো না, তবে সত্যি কথা স্কিনের কোনো উপকার হয় না, ওগুলো খাওয়ার জিনিস। এটা গরিব মানুষের দেশ। আপনি মাথায় টক দইটা না মেখে যদি টক দইটা খান বরং আপনার উপকার হবে। টমেটোটা আপনি মাথায় না মেখে মুখে খান, শশাটা চোখের তলায় না লেখিয়ে খান। এগুলো একটাও স্কিনে লাগানোর জন্য প্রকৃতি তৈরি করেননি এবং এটা বলার সময় এসেছে। আর হেয়ার ট্রান্সপ্লান্ট যদি করানো হয় তাহলে কি এটা একবারই করতে হয় নাকি এটার কোনো টাচ আপের প্রয়োজন হতে পারে? তবে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন কি সেটা দেখবার ব্যাপার আছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন একজন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, যিনি হয় প্লাস্টিক সার্জন অথবা ডার্মাটোলজিস্ট। এছাড়া কিন্তু একজন উকিলবাবু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন না। একজন সাংবাদিক, একজন ফিল্ম আর্টিস্ট বা একজন কনস্টেবল তিনি করতে পারেন না। এর জন্য একটা ট্রেনিং দরকার হয় এবং ভারতবর্ষে খুব দুঃখের ব্যাপার, এইটা একটা বিরাট কোয়াকারি চলছে, একটা বাণিজ্য চলছে। কলকাতা শহরে অত হয়তো না, কিন্তু বিভিন্ন জায়গায় যাদের কোনো ট্রেনিং নেই, তারা ডাক্তারই হয়তো না, দুই বন্ধু মিলে হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক খুলে বসে গেল, দুজনেই আরেকজন ডাক্তারবাবুর কাছে ওই মানে টেকনিশিয়ান হিসেবে কাজ করতো। এই জিনিসটা একটু সাবধান হওয়া দরকার এসছে যে সে যার কাছে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে যাচ্ছি সে কি সত্যি ডাক্তার, সে কি সত্যি একজন ত্বক বিশেষজ্ঞ, সে কি সত্যি একজন প্লাস্টিক সার্জন এমসিএইচ করা, সেগুলো দেখে তারপরে করা উচিত। প্রথমে আমরা আলোচনা করছিলাম অ্যালোপেশিয়া নিয়ে, আবার এটাতে একটু ফিরে আসছি। শুধুমাত্র কি মাথার চুলের ক্ষেত্রে এই সমস্যাটা হয় নাকি অনেকের দাড়িতেও দেখা যায় যে নির্দিষ্ট কিছু জায়গায় দাড়ি উঠে যাচ্ছে, প্যাচেস হচ্ছে, এইটাও কি সেম জিনিস? একদম। অ্যালোপেশিয়া বলতে আমাদের কাছে যারা আসেন না আতঙ্কিত হয়ে, তারা কিন্তু এইটার কথাই বলে আসেন যে আমার অ্যালোপেশিয়া হচ্ছে না, তো এটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়েটা, একটা এরিয়া ভিত্তিক অ্যালোপেশিয়া। যেটা প্রথমে বললাম অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, ছেলেদের যেটা মাথার টাক, মেয়েদের যেটা অ্যালোপেশিয়া সেটা ধরো ফিমেল প্যাটার্ন অ্যালোপেশিয়া একটা হতে পারে, প্যাটার্ন হেয়ার লস বা ক্রনিক টেলোজেনিক ফ্লুবিয়ান আমরা বলি। এটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়েটা, জিনিসটা একটা অটো ইমিউন ডিজিজ। সেটা কি, আমাদের যে হেয়ার ফলিকলগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে শরীর
অকারণে অ্যান্টিবায়োটিক তৈরি করে ফেলছে। অটোইমিউন ডিজিজটা আমরা খানিকটা জানি, দর্শকরাও জানেন, খুব শক্ত কিছু না। শরীর নিজের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে ফেলে। সেটা করতে গিয়ে আমাদের ইনসুলিন যে তৈরি করে প্যানক্রিয়াসের সেল, সেটাকে ধ্বংস করে আমাদের ডায়াবেটিস তৈরি হয়ে যায়। ঠিক একই রকম ভাবে থাইরয়েড গ্ল্যান্ডটাকেও অটোইমিউন পদ্ধতিতে করে থাইরয়েড গ্ল্যান্ডটা হাইপোথাইরয়েড হয়ে যায়। ঠিক একইভাবে ওই একটা জায়গায় হেয়ার ফলিকুলগুলোকে ধ্বংস করা, সেটা কে করছে? অ্যান্টিবডি তৈরি হচ্ছে। মানে একটা খুব ক্রূর উদাহরণ দিচ্ছি, ধরো হুগলির পুলিশের সঙ্গে হাওড়া পুলিশের ঝগড়া লেগে গেল, হঠাৎ তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, লাঠালাঠি। তখন কি করতে হবে? তখন আমাদের প্রশাসনিকভাবে বলতে হবে যে ভাই তোমরা দুজনে বন্ধু, তোমাদের লড়াই করার কোনো কারণ নেই, বোঝাতে হবে। সেইটাই হচ্ছে চিকিৎসকের কাজ, ইন্টারভিন করা এবং ওখানে এমন একটা ওষুধ দেওয়া যে বোঝাতে পারবে যে তোমরা নিজেদের মধ্যে মারামারি করো না। এই ইমিউন প্রসেস যেটা অকারণে অ্যাক্টিভেটেড হয়ে গেছে, অকারণে গুলিবর্ষণ শুরু হয়ে গেছে, সেটাকে আটকানো, যাতে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধটা বন্ধ হয়ে যায়। এই জিনিসটাই হচ্ছে অটোইমিউনিটি। এবং ওটা কিন্তু কোনো পোকা নয়, দাঁতের পোকা যেমন নেই। আমরা যে বলি না যে দাঁতে পোকা হয়েছে, আগে সেই রাস্তার ধারে অনেকে দাঁতের পোকা বারও করতেন সাংঘাতিক ভাবে, একদম ভুল, দাঁতে কোনো পোকা হয় না। ঠিক সেরকমই টাক পোকা বলেও কিছু হয় না। টাক পোকাটাও একেবারেই একটা ভ্রান্ত ধারণা। এটা সবটাই ওই অ্যালোপেশিয়া এবং অ্যালোপেশিয়া এরিয়েটা হরমোনজনিত প্রবলেম, হরমোন না, এটা একটা অটোইমিউন ডিজিজ। এটা এবং ঠিক করেও দেওয়া যায়, এটা ঠিক করে দেয়। ওইটা ট্রিটমেন্ট যদি হয় তাহলে একদম ওষুধে। এবং ছোটদের যদি খুব হয় তাহলে আমরা একটু সমস্যায় থাকি। দেখো, অ্যালোপেশিয়া এরিয়াটা থেকে অ্যালোপেশিয়া টোটালিস হতে পারে, সারা মাথার চুল উঠে যাওয়া, আর অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস হতে পারে, সারা শরীরের লোম উঠে গেল। এই তিনটে প্যাটার্ন। এবং টোটালিস এবং ইউনিভার্সালিস সেটা একটা সমস্যার ব্যাপার, সেটা চিকিৎসাটা অনেক প্রলাউড। এই যে আইব্রো ঝরে যাচ্ছে বা আই ল্যাশেস পড়ে যাচ্ছে, এগুলো সবকটাই অ্যালোপেশিয়া এরিয়েটার পার্ট, এবং অ্যালোপেশিয়া এরিয়াটা অথবা টোটালিসের পার্ট। এগুলো কি নিরাময় চিকিৎসা অবশ্যই সেটা সুচিকিৎসায় সেটাকেও আটকে দেওয়া যায়। আবার সেটার গ্রোথ তাহলে তৈরি হয়, অবশ্যই সেটা আবার ঠিক করা যায়। চুল ভালো রাখতে কি তেল মাখা খুব জরুরি? দেখো, এই বিদ্যাসাগর অনেকদিন আগে বলে গেছিলেন কি জানো তো, যে তেলা মাথায় তেল দেওয়া বাঙালি জাতির বদভ্যাস। বিদ্যাসাগর ত্বক বিশেষজ্ঞ ছিলেন না, কিন্তু একেবারে অভ্যর্থ লক্ষ্যভেদ করে গেছিলেন। সেটা হচ্ছে, আমাদের ধরো এই মাথায় প্রায় 80,000, 90,000, 1 লাখ চুল থাকে। মানে ইডেন গার্ডেনে যত মানুষ ধরে, যতগুলো চুল ততগুলো তার তলায় তৈলগ্রন্থি থাকে। এই তৈলগ্রন্থিটা আমাদের প্রকৃতি দিয়েছেন। সেই তৈলগ্রন্থির কাজ কি? মাথার চুলটাকে সুন্দরভাবে যেন আঁচড়াতে পারি, মানে চকচকে করে রাখা, মানে চুলটাকে কন্ডিশন করা, এটাই হচ্ছে মাথার তেলের কাজ। তার উপরে যদি তেল দাও, সেটা হচ্ছে আক্ষরিক অর্থেই তেলা মাথায় তেল দেওয়া। এবং আবার যে কথাটা বললেই নানা রকম ভাবে ইন্টারনেটে ট্রোলিং শুরু হয়, সেটা হচ্ছে, বিশ্বাস করুন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ছাড়া পৃথিবীর উন্নত দেশ বলছি না, বা অন্যান্য আমাদের থেকে অনেক কিছু সেই দেশগুলো বলছি না, কোথাও তেল পাওয়া যায় না। যেখানে তেল পাওয়া যায় জানবেন, সেখানে হয় ভারতীয়, পাকিস্তানি বা বাংলাদেশিরা আছেন, তারাই সেই দোকানগুলো থেকে তেলগুলো কেনেন। একজন কোরিয়ান, একজন জাপানি, বা একজন ব্রিটিশ, একজন স্কটিশ, তারা কিন্তু মাথায় তেল মাখেন না। এই জিনিসগুলো কিন্তু বলার সময় এসেছেন, তারা তেল না মেখেও দিব্যি ভালো আছেন। গত ধরুন আমি 40-45 বছর মাথায় তেল মাখিনি, দিব্যি ভালো আছি। তাই জন্য এইটা একটা অভ্যেস। অনেকের আবার মাথায় তেল না মাখলে মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, তেল না মাখলে তার খিটখিটে স্বভাব হয়ে যায়। এইগুলো একেবারেই একটা কালচারাল ব্যাপার। এবং সত্যি কথা বলতে কি, দক্ষিণ ভারতীয় বা বাঙালিদের মধ্যে যতটা তেল মাখার অভ্যেস আছে, সব ভাষার মধ্যে সেটা নেই, সব জায়গার মধ্যে নেই। তেল খুব দরকার নেই, তবে তেলের যেটা কারণ দেওয়া হয় সেটা হচ্ছে চুলটাকে কন্ডিশনিং এবং চুল আঁচড়াতে যাতে সুবিধা হয় সেই জন্য। এছাড়া তেলের কোনো পজিটিভ এফেক্ট নেই। সপ্তাহে মোটামুটি কতদিন শ্যাম্পু করব? আর মেডিকেটেড শ্যাম্পুই ভালো নাকি বাজার চলতি বিভিন্ন অন্যান্য শ্যাম্পু? এই একটা খুব ভালো প্রশ্ন করেছো। দেখো, শ্যাম্পু জিনিসটা কি জানো তো, সব শ্যাম্পুই কিন্তু বেসিক্যালি অ্যান্টি ড্যান্ড্রাফ। শ্যাম্পুর কাজটা হচ্ছে, আমাদের বাড়ি যারা মেঝেটা পরিষ্কার রাখেন, পরিচারিকা, তাদের যে কাজটা সেটাই শ্যাম্পুর কাজ, মেঝেটাকে পরিষ্কার রাখা। এবার আমাদের যখন এসে বলে একটা হেয়ার গ্রোথ শ্যাম্পু দিন, নেই। কিন্তু আমাদের কোনো শ্যাম্পু
চুল ফেলেও না, কোনো শ্যাম্পু চুল গজাতেও সাহায্য করে না। অনেকের ধারণা আছে ডাক্তার শ্যাম্পু করবো চুল পড়ে যাবে তো। তিনি কেন বলছেন, তার কারণ 7 দিনে তিনি একবার করেন, 15 দিনে একবার করেন, যে মরা চুলগুলো জমেছিল শ্যাম্পুতে চুলে ধুয়ে গেলেন এবং তিনি আতঙ্কিত হয়ে উঠলেন। এবং আমাদের কাছে পুরো একটা প্লাস্টিকে মুড়ে দেখুন পরশুদিন কত শ্যাম্পু চুল করেছি, উঠেছে। এতগুলো চুল উঠেছে। তার কারণ তিনি 15 দিনেই প্রথম শ্যাম্পু করেছেন। যদি রোজ করেন শ্যাম্পু বা রোজ যদি চুল ধোন, আমি তো না হয় একটি পুরুষ মানুষ, আমি দিনে 2 বার স্নান করলে 2 বারই আমি কিন্তু শ্যাম্পু করি। কলকাতার মতো, কানপুরের মতো, দিল্লির মতো, বম্বের মতো পলিউটেড শহরে রোজও যদি শ্যাম্পু করা হয় কোনো ক্ষতি হয় না। এবং শ্যাম্পুর বেসিক্যালি যে কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেগুলো ভেতরে, যেগুলো মোটামুটি একই থাকে, এবং যেটা পার্থক্য থাকে সেটা হচ্ছে বটলের শেপে, কালারে, মার্কেটিং স্ট্র্যাটেজিতে এবং দামে, কে কোন ব্র্যান্ডে। এবং এই জিনিসটা কিন্তু বোঝার দরকার এসছে। যেটা গন্ধ, যেটার বোতল, যেটা দেখতে আপনার ভালো লাগছে সেটাই আপনার শ্যাম্পু। কোনো শ্যাম্পু আপনাকে চুল গজাতে সাহায্য করবে না। যে শ্যাম্পুটার কন্ডিশনিং এফেক্ট, ফোমিং এফেক্ট আপনার ভালো লাগে, বাউন্সি এফেক্ট ভালো লাগে, করুন। যে শ্যাম্পুটা লাগিয়ে আপনার মনে হয় চুলটা ট্যাঙ্গেলড হয়ে যাচ্ছে, করবেন না। পরিষ্কার কথা, শ্যাম্পু শুধু চুলের বেসটাকে পরিষ্কার রাখে। প্যারাবেন ফ্রি শ্যাম্পু হলে কি বেটার হয়? অবশ্যই প্যারাবেনের জন্য কিছু কিছু সমস্যা হয়, কিছু প্রদাহ, কিন্তু এগুলো কি জানো তো, ওই মেরা কুর্তা তেরে সে আচ্ছা কিউ হ্যাঁ এরকম টাইপের ব্যাপার। আমার শ্যাম্পুটা বিক্রি করতে হবে, তোমার শ্যাম্পুটার থেকে আমার শ্যাম্পুটা ভালো সেটা প্রমাণ করতে হলে ওটাতে অ্যামোনিয়া আছে, আমারটাই নেই, ওটাতে প্যারাবেন আছে, আমারটাই নেই, এটাতে অক্সিজেন আছে, আমারটা হাইড্রোজেন আছে। একটা কিছু বলে মানুষকে ব্যতিব্যস্ত করে রাখতে হবে এবং দরকার হলে ভুল পথে চালিত করতে হবে। সেটা না হলে বাণিজ্য হবে না। এবং চিকিৎসক হিসেবে আমরা সেই জন্যে বলি এইগুলোর ফাঁদে পা দেবেন না। যেটা আপনার মনে হচ্ছে সেটাই করুন। তবে কখনো কখনো যেটা দরকার হয়, আবার যদি ফিরে আসি ড্যান্ড্রাফে, আবার যদি ফিরে আসি সেবোরিক ডার্মাটাইটিস, আবার যদি ফিরে আসি সেবোরিক সোরিয়াসিসে, তখন কিন্তু এই শ্যাম্পুগুলো কাজ করবে না। তখন আপনার যিনি ত্বক চিকিৎসক তিনি আপনাকে কিছু ওষুধ দেবেন, যার মধ্যে হয়তো জিঙ্ক পাইরেথিয়াম আছে, যার মধ্যে হয়তো কিটোকোনাজোল আছে, যার মধ্যে হয়তো টার আছে, কোলটার, যেগুলো সাধারণ শ্যাম্পুতে নাও থাকতে পারে। সেইগুলোর একটা নির্দিষ্ট রেশিওতে মিলিয়ে যে শ্যাম্পুটা তৈরি হচ্ছে সেটা একটা মেডিকেটেড শ্যাম্পু। সেইটা আপনি তখন চিকিৎসকের পরামর্শে ব্যবহার করবেন। রোজ ব্যবহার করলে আবার চুলটা একটু রুক্ষ হয়ে যেতে পারে। তার থেকে বাঁচার জন্য আবার নিজের ব্র্যান্ডের শ্যাম্পু লাগান বা কন্ডিশনার ব্যবহার করুন। তাহলে ডাক্তারবাবু যদি আমাদের বলেন যে এই যে অ্যালোপেশিয়া, এটা যদি কেউ বুঝতে পারে যে না এই দিকে আমার সমস্যাটা তৈরি হচ্ছে, প্রথমেই সে কি করবে, এটা যদি একটু আমাদের দর্শকদের পরামর্শ নেন। দেখো, চুল ভালো রাখার উপায় হচ্ছে যে তুমি সুষম খাবার খাচ্ছ কিনা, সুন্দরভাবে রেস্ট নিচ্ছ কিনা, সেগুলো নিয়ে অনেক কথা বলা যায়। কিন্তু সামান্য চুল উঠতে শুরু করলেই কিন্তু আতঙ্কিত হওয়ার কিছু নেই। বেশিরভাগ সময় 10 দিন 15 দিনের মধ্যে সেগুলো ঠিক হয়ে যায়। যদি না হয়, যদি দেখি যে প্রলং হচ্ছে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রোজ শ্যাম্পু করা যায়, চুলে তেল মাখানোর দরকার নেই, মাথায় কোনো রকমের ওই হেয়ার ডাই করার দরকার নেই। বিশেষ করে আমাদের এখন যেটা হচ্ছে, কেউ রঙিন নানা রকমের, ধরো কেউ হলুদ রং করছেন, কেউ সবুজ রং করছেন, আবার 1 মাস পরে চেঞ্জ করছেন, দরকার নেই। এই ওজোন থেরাপি, তারপরে নানা রকম যে থেরাপির কথা একটু আগে আমরা আলোচনা করছিলাম, বেশিরভাগই তার মধ্যে কোনো সাইন্টিফিক ব্যাপার নেই। সেগুলো থেকে যদি আপনি দূরে থাকেন তাহলেও কোনো অসুবিধা হবে না। আর চুল যখন পড়তে শুরু করছে তখন দেখিয়ে নেওয়া উচিত কোনো কারণ আছে কিনা, সেই কারণটাকে নির্দিষ্টভাবে চিকিৎসা করলে সুন্দরভাবে ভালো থাকাই যায়। ধন্যবাদ ডক্টর লাহিড়ী আমাদের পালস টিভি দর্শকদের এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে চুলের যত্ন আমরা কিভাবে নেব, এবং চুল পড়ে যাচ্ছে মানেই যে একদম মাথা ফাঁকা হয়ে যাবে এটাও নয়। আর এরকম অনেক নতুন ধরনের টপিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসি পালস টিভির পর্দায়।